প্রিয় শিক্ষার্থীরা, অনলাইনে এসে বললাম 16, 17, 18 পাওয়া যায় বা 17, 18 পাওয়া যায়, তার মানে নম্বর কিন্তু হেঁটে 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 এমনি আসবে না, সবকিছুর পেছনে শ্রম আছে। তো 17, 18 পাওয়া যায়, এটা অবশ্যই কিছুটা কৌশল আছে। সেই কৌশলগুলো আজকে তোমাদের সাথে আলোচনায় থাকবে। তবে সর্বোপরি তোমাকেও কিন্তু একটা শ্রম দিতে হবে। আমি আবারও বলি, এমনি এমনি কিন্তু এটা হবে না। তো চলো আমরা কিভাবে এইটা পেতে পারি। প্রথমেই তোমাদের সাথে আলোচনা, আমি আবারও বলিনি, সেটা হচ্ছে তোমাদের কিভাবে রচনা লিখলে ভালো নম্বর পেতে পারো। একটা বিষয় খেয়াল করতে হবে, তোমরা যদি রচনায় ভালো নম্বর পেতে চাও, এটার সাথে খুবই রিলেটেড হচ্ছে ব্যাকরণ অংশ। মানে কি? মানে হলো রচনায় তোমাকে স্পেস দিতে হবে, সুযোগ দিতে হবে, এবং অবশ্যই সিকোয়েন্স মেনটেন করে উত্তর করতে হবে। অনেক শিক্ষার্থী খাতা খুলেই প্রথমে মনে করে যে রচনাটি লিখে ফেলে, এটা মোটেই ঠিক কাজ নয়। তুমি প্রথমে তোমার ব্যাকরণ অংশটি ঠিক করবা, শেষ করবা, ধারাবাহিকভাবে নির্মিত অংশ, এবং সবার শেষে লিখবা হচ্ছে তোমার প্রবন্ধ রচনাটি। ঠিক আছে? এবং যতটা দ্রুত সম্ভব পাবা ব্যাকরণটি শেষ করেই, নির্মিতি শেষ করে শেষ অংশে দ্রুতই রচনাতে চলে আসবা। এবার রচনাতে শুরুতে যাওয়ার আগে আমি শিক্ষার্থীদের বলতে চাই, তুমি নিজে খেয়াল করে দেখো তো, তুমি যে রচনাটি লেখো, হয়তো এক একজন এক এক ধরনের পৃষ্ঠা সংখ্যা লেখো, কিন্তু তুমি বলো তোমার এই রচনাটি কি দেখার বা পড়ার সুযোগ কি একজন শিক্ষকের রয়েছে? একটু চিন্তা করে দেখো, তোমার পুরো রচনাটি পড়ার সুযোগ নেই, কিন্তু না পড়েও শিক্ষককে পড়ার সুযোগ করে যদি দিতে পারো, সেটা তোমার কৌশলের একটা অংশ। পাশাপাশি তোমাকে যে কাজটি করতে হবে, বাংলা খাতাটি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া অত্যন্ত জরুরি। আমি এর আগের ক্লাসে বলেছিলাম যে বাংলা খাতাটা অনেকটা খাবার প্লেটের মতো। খাবার প্লেট যতটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়, খেতে ভীষণ ভালো লাগে, ঠিক বাংলা খাতাটাও কিন্তু ওইরকম পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয়। এবার আসো রচনায় 20 নম্বর, এটি পাওয়ার জন্য আমরা বলে থাকি যে কতগুলো পয়েন্ট লিখতে হবে, কত পৃষ্ঠা লিখতে হবে। তো এটা একটা স্ট্যান্ডার্ড মান অবশ্যই মেনটেন করা উচিত, বেশি কম হওয়া যাবে না, আবার অতিরিক্ত বেশি করে ফেলবা এমনটাও না। এখানে পৃষ্ঠার সংখ্যা যদি ধরি, বইয়ের পৃষ্ঠা, পাতা নয় কিন্তু, পৃষ্ঠা ধরলে 15 থেকে 16টা হচ্ছে সর্বোচ্চ স্ট্যান্ডার্ডটা তুমি ধরতে পারো। হ্যাঁ, এবং অনেকের জানি যে এই রচনাটি বড় হয় না, মানে ভাইয়া আমার তো 8-10 পাতার বেশি হয় না। দেখো, আমি যে ফর্মুলাটা আলোচনা করব তোমাদের সাথে, এবং যেভাবে লিখতে বলবো, যেভাবে শেষ করতে বলবো, এতে করে তোমার এমনিতেও যারা 10-12 পৃষ্ঠা লেখো, তাদেরটা অটোমেটিক্যালি কি 15 পাতা হয়ে যাবে। ওকে, তো চলো প্রথমে একটু জেনে নিই যে রচনা লেখার আগে তোমরা একটা সাধারণ বিষয় একটু মাথায় নিয়ে নাও। প্রবন্ধ রচনা, প্রবন্ধ মানে প্রকৃষ্ট রূপে বন্ধন, আর রচনা মানে সৃষ্টি করা, অর্থাৎ তোমাকে যে কন্টেন্টটি, যে বিষয়টি দেওয়া হয়েছে, সেটা তোমাকেই সৃষ্টি করতে হবে, এবং প্রত্যেকটা তথ্যগত প্রকৃষ্ট একটা বন্ধনে ওই তথ্যটি সন্নিবেশ করতে হবে। ঠিক আছে? এবার আসো, রচনার মোট কয়টি অংশ থাকে? রচনার কিন্তু টোটালি 3টি অংশ থাকে, অর্থাৎ 3টা প্যাটার্ন থাকে। একটা হচ্ছে সূচনা পর্ব, মানে প্রারম্ভিক কথন। এরপরে ভিতরে অনেকগুলো পয়েন্ট তুমি সন্নিবেশ করো ধারাবাহিকভাবে, এটাকে বলা হয় হচ্ছে রচনার মূল বিষয়বস্তু, অর্থাৎ তুমি যেই আলোচনাগুলো ওই বিষয়বস্তু নিয়ে করো, ইতিহাস, উপকারিতা, অপকারিতা, হ্যাঁ, প্রাসঙ্গিকতা ইত্যাদি। এবং শেষে গিয়ে সমস্ত কথাটার একটা ইতিকথা তুমি টেনে দাও, উপসংহার টেনে দাও, অর্থাৎ ভূমিকা এবং উপসংহার। এটি তোমরা সবাই জানো, এই 3টি অংশ থাকে। এখন কথা হচ্ছে, এগুলো আমরা সবই জানি, কিন্তু ভাইয়া কিভাবে লেখাটা শুরু করব, একটা পৃষ্ঠায় কিভাবে সাজাবো, কিভাবে লিখবো? আমি আবারও বলে দিই, কত পৃষ্ঠা লিখবা সেটা আমি প্রথমেই উল্লেখ করে ফেলেছি, এবং যাদের বেশি হয় না, পৃষ্ঠা 10-12তে শেষ হয়ে যায়, অ্যাটলিস্ট তাদেরকে তো চেষ্টা করতে হবে 15 পৃষ্ঠা 16 পৃষ্ঠা তোলার জন্য। আমার এই ফর্মুলাটি অটোমেটিক্যালি তোমার পাতা কিন্তু বৃদ্ধি করে দিবে। হ্যাঁ, তো চলো আমরা একটু চলে যাই পরের অংশে। আমি তোমাদের নমুনা দেখানোর জন্য একটা রচনা আমি নিয়েছি। সেই রচনাটা কিভাবে স্টার্ট করবা, শুরু করবা, আমি একদম লিখে লিখে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব, এবং ভেতরের তথ্যগুলো নিয়ে আলোচনা করব, এবং শেষে গিয়ে উপসংহার টেনে দেব। দেখো, অধ্যবসায় বা ছাত্র জীবনে অধ্যবসায়ের গুরুত্ব। আমি যে অংশটি দেখাচ্ছি, ধরে নাও এটি তোমার মার্জিন যে টেনেছ, এই মার্জিন টানার ভেতরের অংশ নিয়ে আমি আলোচনা করছি। তুমি নিশ্চয়ই খাতাতে একটা মার্জিন টেনে দিবা। মার্জিন টানার পরে যে কাজটি করবা, সেটা হচ্ছে রচনাটির আমরা নাম লিখবো। দেখো, তোমার এই ফর্মুলাটা দেখে সবার চেয়ে আলাদা মনে হচ্ছে, আমি সেটাই করতে চেয়েছি যে তুমি এখন পর্যন্ত যাদের কাছে রচনা লেখার নিয়মগুলো জেনেছো বা শিখেছো, এইটা প্রায় কাছাকাছি সবার খাতাকে একই রকম তৈরি করবে। আজকে আমি যেটা দিব, এটা অনেকের কাছে মনে হতে পারে যে ভাই এইভাবে লিখলে তো একটু বেশি সময় লাগবে, তো তুমি বেশি নম্বর পেতে চাও, তোমাকে বেশি সময় দিতে হবে না। তুমি খেয়াল করো, আমি লিখেছি 17-18, এটা বোর্ডের হাইয়েস্ট নম্বর। তুমি হাইয়েস্ট নম্বরটি ক্যারি করতে চাও, তাহলে তো তোমাকে একটু হাইয়েস্ট সময় ব্যয় করতে হবে, এবং সেগুলোকে লক্ষ্য করতে হবে। এবং হাইয়েস্ট মার্ক ক্যারি করার ফর্মুলাটা যত বেশি ফলো করতে পারবা, তত বেশি তোমার নম্বর কি উপরের দিকেই উঠবে।
তো এবার আসো, রচনাটির নাম লেখার পরে আমরা সচরাচর চলে যাই কিসে, ভূমিকা লিখতে চলে যাই। আমি বলবো যদি তুমি বোর্ড সেরা নাম্বারটি পেতে চাও বা খাতাটাকে সর্বোচ্চ স্মার্ট করতে চাও, তাহলে শুরুতেই তুমি ভূমিকাতে চলে যাবা না। তুমি যেটা করবা, এখানে আমি রচনায় লিখেছি, তুমি কথাটা রচনা না লিখে আরো বেশি এটা লিখতে পারো যে প্রবন্ধ রচনাটিতে, প্রবন্ধ রচনা, প্রবন্ধ রচনাটিতে যা থাকছে। অর্থাৎ একজন শিক্ষক যেহেতু পরিপূর্ণভাবে পড়বে না, অবশ্যই শিক্ষক তোমার ভূমিকা উপসংহার দেখবে। এটার প্রতি তো আমি একটু পরে আনবো, গুরুত্বটা কি সেটা আনবো। তবে তুমি রচনার শুরুতেই যে কাজটা করবা, তুমি তোমার শিক্ষককে পুরো রচনাটা পড়িয়ে ফেলতে পারো। কি করে? সেটি হচ্ছে তুমি তোমার রচনায় যে 12 থেকে 15টি যে পয়েন্ট রেখেছো, এই পয়েন্টগুলো অবশ্যই ধারাবাহিক এবং তথ্যবহুল হবে। হ্যাঁ, রচনায় তো আর আজে বাজে জিনিস লিখবা না, অবশ্যই তথ্যবহুল জিনিস লিখবা, সিকোয়েন্স মেনটেন করে লিখবা। তো তোমার পুরো রচনাটি শিক্ষক তোমার পয়েন্ট দেখেই তোমার সম্পর্কে ধারণা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, তো শুরুতেই আসো, প্রবন্ধ রচনাটিতে যা থাকছে এই কথাটা তুমি শুরুতেই এখানে লিখে নিবা। লিখে নেওয়ার পরে তুমি পেন্সিল দিয়ে একটা বক্স করবা। ঠিক আছে, বক্স করার পর তুমি কয়টা 12টা 13টা 14টা 15টা যে পয়েন্টগুলো নির্ধারণ করেছো, প্রারম্ভিকতা মানে ভূমিকা থেকে শুরু করে উপসংহার পর্যন্ত, তুমি কি করবা, তুমি একটা করে পয়েন্ট দিয়ে এই জায়গায় সেগুলো লিখবা। আবার একটা পয়েন্ট দিয়ে, অর্থাৎ তোমার পয়েন্টগুলোকে তুমি কি করবা, আগেই লিখে ফেলবা। এই যে সংকেত কথাটি, এটি লেখার দরকার পড়বে না, আমি সংকেত দিয়েছি তোমার বোঝার জন্য। প্রবন্ধ রচনাটিতে যা থাকছে এই কথাটা লেখার পর পেন্সিল দিয়ে একটা দ্রুত বক্স করে ফেলবা এবং তোমার যে 12টি বা 14টি 15টি যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোকে এখানে সংযোগ করবা। শুরুতেই সংযোগ করবা। কেন? আমি আবারও বলছি যে সংযোগ করবা এই জন্য, তোমার রচনাটি পুরোটা না পড়েও একজন শিক্ষক এই রচনাটি পড়ে ফেলবে। কিসের বেসিসে পড়ে ফেলবে? সেটি হচ্ছে তুমি কি কি পয়েন্ট সন্নিবেশ করেছো। আমি আবারও বলি, 17, 18 এটা অনেক বেশি নম্বর। এটি পেতে গেলে অবশ্যই তোমাকে সেই টেকনিকটি অবলম্বন করতে হবে। তাহলে খাতার শুরুতে রচনার পরেই রচনায় যা যা থাকছে সেটির একটি বক্স তুমি করে দিয়েছো এবং প্রবন্ধ রচনাতে যা থাকছে এই কথাটি কিন্তু তোমার নিজস্ব একটা রচনার প্রতি, স্যারের প্রতি তুমি একটা প্রায়োরিটি প্রদান করলে এই রচনাটা। এরপরে আসো, তারপর তোমরা যে কাজটি করো, তোমরা লেখা হচ্ছে ভূমিকা দিয়ে। হ্যাঁ, দেখো আমাদের দেশের সব ছেলেমেয়েরাই তো ভূমিকা লিখবে, তাই না? ভূমিকা লিখে লিখে, ভূমিকা দেখে দেখে ছাড় দেখতে দেখতেই হয়রান হয়ে গেছে। এই জন্য তোমার খাতাটি একটু যেন সবার থেকে আলাদা হয়। তাই এখানে তুমি যদি ভূমিকা না লিখে একটু কষ্ট করে শব্দগত পরিবর্তন নিয়ে আসো, অর্থাৎ প্রারম্ভিক কথা বা প্রারম্ভিক কথন। এই যে প্রারম্ভিক কথন, এটা কিন্তু এটা দিয়ে শুরু, আর যে তোমার উপসংহার এই যে এটা দিয়ে শেষ, এটা উপরেই থাকলো। তো ভূমিকা না লিখে তুমি এখানে কি লিখবা, প্রারম্ভিক কথা বা প্রাথমিক কথা, প্রাথমিক সমাচার বা প্রারম্ভিক সমাচার। অর্থাৎ প্রবন্ধটা সম্পর্কে তুমি প্রাথমিকভাবে তোমার মতামত তুলে ধরছো, প্রারম্ভিক কথা তুলে ধরছো, প্রারম্ভিক কথন বা প্রাথমিক সমাচার প্রথমে তুলে ধরবা। এবং এইখানে আসো, একটা বিষয় তোমাকে ফলো করতে হবে। আমি কিন্তু রচনার যে সাজেশনটি দিব, অর্থাৎ আমি যে পুরো বাংলা দ্বিতীয় পত্রের সাজেশন দিব, সেখানে সাজেশনটি সকল বোর্ডের জন্য হবে। তোমাদের সাজেশনটি তোমরা পেয়ে যাবা খুব দ্রুতই, যেহেতু সকল বোর্ডের সমন্বিত পরীক্ষা হবে, তাই অনেক ভেবে চিন্তা আমি সাজেশনটি করছি। তো সেই সাজেশনে নিশ্চয়ই আমি আমার ছেলে মেয়েদেরকে 6 থেকে 7টা রচনা অ্যাটলিস্ট খুবই 3 স্টার প্রায়োরিটি দিয়ে পড়াবো। তুমি ভালো নম্বর পেতে চাইলে অবশ্যই তুমি যে 6 বা 7টি রচনা পড়বা, সেই 6 বা 7টি রচনা নিয়ে তোমাকে অবশ্যই একটা আলাদা সময় দিতে হবে। সেই সময়টা কি? এই প্রত্যেকটা রচনার ক্ষেত্রে রচনা রিলেটেড, রচনার সাথে প্রাসঙ্গিক এমন 6টি কবিতা বা বিখ্যাত বাণী তুমি সিলেক্ট করবা। ভালো নম্বর পেতে চাও, একটু খাটতে তো হবেই। তাহলে দেখো, অধ্যবসায় নিয়ে আমি একটা কবিতা সিলেক্ট করেছি। ঠিক একইভাবে তুমি মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে রচনা লিখবা, সেখানে একটা সুকান্তের একটা কবিতা সিলেক্ট করেছো। রূপসী বাংলাদেশ নিয়ে লিখবা, তুমি রবি ঠাকুরের বা দ্বিজেন্দ্রলালের একটা কবিতা সিলেক্ট করেছো। তুমি নারীর মুক্তি নিয়ে রচনা লিখবা বা নারীর অগ্রযাত্রা নিয়ে রচনা লিখবা বা জাতি গঠনে নারী সমাজের ভূমিকা লিখবা, সেখানে নজরুলের একটা রচনা কবিতা সিলেক্ট করবা। তাহলে প্রত্যেকটা, অর্থাৎ তুমি যে 6টা বা 7টা রচনা প্রিপারেশন নিছো, তুমি একটু ভেবে দেখো, তুমি যদি প্রারম্ভিক কথা শুরুতেই একটা রচনা লিখতে গিয়ে যদি তুমি একটা কবিতা সিলেক্ট করে ফেলো, এই কবিতাটা কিন্তু পুরো লাইন জুড়ে লেখা যায় না। এই কবিতাটা তোমার খাতার যেমন সৌন্দর্য বৃদ্ধি করে, একদিক দিয়ে দেখো একটা করে লাইন লিখছি আর নিচে চলে আসছে, অর্থাৎ তোমার ভূমিকাটার পরে আরেকটা পয়েন্ট লেখার দরকার ছিল, কিন্তু তোমার ভূমিকায় চলে যাচ্ছে অন্য পৃষ্ঠায়। দেখো, পৃষ্ঠা কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে। তো আমি আসো তোমাদের এই যে
এই রচনাটির জন্য এটি আমি বানিয়েছি। তোমরা কিন্তু অধ্যবসায় রচনাটি সকল বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ, এটি কিন্তু তুমি তোমার মতো নিতে পারো। আমি কিন্তু বই থেকেই পড়ে নিয়েছি, বই থেকে পড়েছি, কিন্তু সেটাকে আমার নিজের ভাষায় লিখেছি। কারণ প্রবন্ধটা কোনো মুখস্থ জিনিস লেখা যাবে না, নিজের ভাষায় নিজের চিন্তা চেতনার প্রয়োগ ঘটাতে হবে। হ্যাঁ, তুমি অবশ্যই বইয়ের সহযোগিতা নিবা, কিন্তু তোমার চিন্তা চেতনার প্রয়োগ ঘটাতে হবে। যেমন তোমরা বই পড়া প্রবন্ধ পড়েছো না, ওখানে লেখক তার মতো করে প্রাবন্ধিক কিন্তু লিখেছেন। বই কেমন পড়তে হবে, কেন পড়তে হবে, বইয়ের জন্য লাইব্রেরি কেন দরকার, তাই না বলো? তো রচনাগুলোকে, নিজের অনুভূতিগুলোকে ভূমিকাতে রাখবা, কারণ শিক্ষক কিন্তু ভূমিকাটা অন্তত পড়বে। দেখো আমি কি করেছি, অধ্যবসায়ের সাথে রিলেটেড একটা কবিতা আমি বাছাই করেছি, তোমাকেও করতে হবে। যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এরপরে আবার কি করেছি, কবির নাম লিখেছি। দেখো 1 2 3 4 5 লাইন কিন্তু এইটুকুই শেষ, অর্থাৎ এগুলো লিখতেই তোমার প্রথম পাতা কিন্তু শেষ হয়ে যাবে। এরপরে দেখো যেই লেখাটা লিখেছি তোমরা একটু খেয়াল করবা, এই লেখা আমি বইয়ের সহযোগিতা নিলেও এখানে আমার চিন্তা ভাবনার, আমার এই প্রতিফলনটা তুমি পাবা। প্রবন্ধ মানে হচ্ছে লেখকের চিন্তা চেতনাতে ওর ওপর প্রভাব ফেলতে হয়। আমি কি লিখেছি, মানব জীবন স্বপ্ন আর আকাঙ্ক্ষায় পরিপূর্ণ, মানব হৃদয় আকাঙ্ক্ষারই বীজতলা, যেখানে প্রতিদিন স্বপ্ন অঙ্কুরোদ্গম হয়, স্বপ্নগুলোই যেন মানুষকে প্রতিদিন বাঁচতে শেখায়। কিন্তু অনেকেরই স্বপ্ন অধরা থেকে যায়, যাদের স্বপ্ন সফলতার মুখ দেখে তারা সকলেই অধ্যবসায়ী। দেখো আমি কিন্তু লাইনে নিয়ে ফেলছি, তার মানে যারা সফল হয় না আর যারা সফল হয়, যাদের স্বপ্নগুলো সফল হয়, তারা প্রত্যেকেই ইতিহাস বিবেচনা করে দেখা যাবে তারা সকলে কি অধ্যবসায়ী। সফলতার পেছনে একাগ্র চিত্তে নিরন্তর ছুটে চলা, সামনে বাধা আসলে পিছপা না হয়ে ধৈর্যের সাথে গন্তব্যে পৌঁছানোর বিরামহীন প্রচেষ্টার নামই অধ্যবসায়। অর্থাৎ কথাগুলোকে এমন ভাবে সাজিয়েছি যেন শিক্ষক যদি তোমার এই প্রারম্ভিক কথাও পড়ে, তাহলে যেন তোমার লেখার বা তোমার প্রবন্ধের আকর্ষণে পড়ে যায়, প্রেমে পড়ে যায়। ঠিক আছে, যেমন একজন প্রাবন্ধিকের প্রবন্ধ পড়ে আমাদের ভালো লেগে যায়, বা জীবন সম্পর্কে উনি কত সুন্দর লিখেছেন, তাহলে তুমিও রচনা সম্পর্কে তোমার চিন্তা চেতনা কিভাবে তুলে ধরেছো। কথা কি পরিষ্কার? এবার আসো, এই প্রারম্ভিক কথার পাশাপাশি তোমরা এই রচনায় ধারাবাহিকভাবে কি করবা, এই যে পয়েন্ট দেওয়ার ব্যাপারটি একটু তোমাদের সাথে ক্লিয়ার করতে চাই। সেটি হচ্ছে, নতুন পাতা নেওয়ার সুযোগ আছে? আচ্ছা, তাহলে আমরা দেখো আরেকটা জিনিস তোমাকে আমি এখানে দেখাচ্ছি, যে এই যে রচনা যখন আমরা লিখি, হ্যাঁ, রচনাগুলো যখন আমরা লিখি, তখন এই যে রচনার নামের পরে এই যে সংকেতগুলো নিলা, এই বক্সটার কথা বলছি, এরপরে তুমি কি তোমার প্রারম্ভিক কথা লিখেছো, কবিতা লিখেছো, হ্যাঁ, কবিতা লেখার পরে তোমার আলোচনা করেছো। তোমরা যে কাজটি করবা, অনেকেই করো, সেটা হচ্ছে পরের পয়েন্টে খুব ক্লোজ করে এখানে দেওয়ার চেষ্টা করো। এই কাজটি করবা না, এইটা আসলে শিক্ষকের জন্য একটু বিব্রতকর হয়। হ্যাঁ, তোমরা যখন শেষ হয়ে যাবে তখন অবশ্যই পরের পয়েন্টে একটু স্পেস দিবা, একটু স্পেস দিয়ে তোমরা লেখার চেষ্টা করবা। আচ্ছা, রচনার শুরুতেই যে শুধু কবিতা ইনক্লুড করবা তা না, তুমি রচনার ক্ষেত্রে চেষ্টা করবা ভেতরে কোনো বিখ্যাত কোটেশন, উক্তি, তথ্য হলে অবশ্যই সেটা যুক্তি নির্ভর তথ্য, এগুলোকে কি করতে হবে, সন্নিবেশ করতে হবে। ঠিক আছে, এবং সর্বশেষ গিয়ে উপসংহারটা অবশ্যই এইটা যেন আবার মনের মতো হয়, এই বিষয়টা। এখন উপসংহার অনেকে লেখো, এটা তো সবাই লেখে। উপসংহার যদি না লেখো, হ্যাঁ, ওই যে প্রারম্ভিক কথন লিখেছো, এইখানে তোমরা যদি একটু ডিফারেন্ট করে লেখো ইতি কথা, তাহলে কিন্তু এই বিষয়টা কেমন হয়, সবার চেয়ে আলাদা হয়ে যায়। ইতি কথা মানে কিন্তু একেবারে শেষ কথা আর কি। এই শেষ কথাটার ক্ষেত্রেও তুমি যে কাজটা করবা, সরাসরি বইয়ের হেল্প না নিয়ে বই থেকে পড়ে তোমার নিজের মতো করে একটা মতামত বা সিদ্ধান্তে উপনীত হওয়ার চেষ্টা করবা। তবে সেই সিদ্ধান্ত যেন, মতামত যেন ফ্রুটফুল হয়, সুন্দর হয়, পজিটিভ হয়। সবসময় রচনার শেষে পজিটিভ চিন্তা ভাবনাগুলো দিয়ে কি করবা, শেষ করবা। তুমি পথ দেখাবা, বই থেকে সহায়তা নিয়ে তোমার নিজের মতো করে পথ দেখাবা। অর্থাৎ তুমি রচনা প্রস্তুতির ক্ষেত্রে বইয়ের সহযোগিতার পাশে তোমার খাতায় ভূমিকা এবং উপসংহার, এই দুইটা নোট তুমি নিজে আগে কমপ্লিট করে রাখবা। এবং ভেতরে যে পয়েন্টগুলো তুমি লিখবা, একটা থেকে আরেকটা পয়েন্ট কি করবা, একটু স্পেস দিবা। এবং পয়েন্ট যে লিখতেছো তুমি, লেখার পরে পয়েন্টের নিচে তুমি নীল কালারের কলম বা কালো দিয়েও তুমি কি করতে পারো, আন্ডারলাইন করতে পারো। কথা কি বুঝতে পেরেছো? তাহলে দেখো, তোমার রচনার ক্ষেত্রে আমি জানি স্বাভাবিকভাবে অন্যান্য প্রাসঙ্গিক বিষয়গুলো তুমি নিজেই জানো বা অন্যান্য আলোচনাতেই পেয়েছো, তো সেটাই তো স্বাভাবিক, তাই না? লেখার ক্ষেত্রে আমি যেভাবে বলছি সেইভাবেই তো আসলে চলমান থাকবে। কিন্তু আমি রিকোয়েস্ট করছি কর্ডিয়ালি, ভূমিকায় অবশ্যই কবিতা সংযুক্ত করবা, এবং অবশ্যই ওই কবিতার নিচে কবির নাম দিবা, এবং অবশ্যই তোমার নিজের ভাষায় নিচের জায়গাটি তৈরি করবা। এবং আরেকটা বিষয় বলি, পয়েন্ট যে রচনার সবচেয়ে বেশি,
হ্যাঁ, এবং যেই রচনা সবাই লিখবে সেটা না, যে রচনা ভালো লাগে, তোমার যেহেতু বেশ কয়েকটা প্রিপারেশন নেওয়া আছে, যে রচনাটা একটু বেশি লিখতে পারবা, যে রচনাটা একটু বেশি প্রাসঙ্গিক, সেই রচনা লেখার চেষ্টা করবা। আরেকটা বিষয় আমি তোমাদেরকে এখনই দেখাচ্ছি, সেটা হলো একটু লক্ষ্য করো। ধরে নাও তুমি রচনা লেখার সময় আরেকটা রচনা দিয়ে আমি তোমাকে দেখানোর চেষ্টা করছি। এটা তোমার মার্জিন নিয়েছো, ধরে নাও তুমি একটা রচনা লিখতেছো মুক্তিযুদ্ধের চেতনা। মুক্তিযুদ্ধের চেতনা। আচ্ছা, এরপরে তুমি দেখো রচনাটাকে কি করেছো, একটা কোট করে দিয়েছো। এরপরে তুমি এইভাবে লিখবা, প্রবন্ধ রচনাটিতে যা থাকছে এই যে কথাটা লিখে নিয়েছো। এরপর পেন্সিল দিয়ে কি করলা, পেন্সিল দিয়ে তুমি একটা বক্স করলা এবং বক্সে পয়েন্টগুলো তুমি তুলে ধরেছো। আমি আরেকটা রচনা দেখাচ্ছি, একইভাবে দেখাচ্ছি ভাষা বোঝার জন্য। হ্যাঁ, ভাষা বোঝার জন্য দেখো তুমি তুলে ধরেছো, একটা ফাঁকা খাতায় নিয়ে দেখালাম। এরপরে তুমি কি করলা, লিখলা দেখো প্রারম্ভিক কথন। দেখো সবার চেয়ে তোমার খাতাটা আলাদা হচ্ছে, তুমি নিজেই লক্ষ্য করো। প্রারম্ভিক কথন, সবাই অনেক কথা বলেছে, কিন্তু আমি যেভাবে সাজাই দিচ্ছি দেখো, এই সাজানোর ব্যাপারটা কিন্তু সবার থেকে ডিফারেন্ট, তোমার খাতার চেহারাটাই ডিফারেন্ট। এই যে প্রারম্ভিক কথনের পর এইখানে তুমি কবিতাটা সিলেক্ট করেছো, সেই কবিতাটা লিখে দিলা এবং অবশ্যই কবিতার শেষে কবির নাম লিখবা। যেমন মুক্তিযুদ্ধের চেতনা, এখানে চেতনার কথা বলা হয়েছে। দেখো ভাষাটা কেমন হয় একটু আমার কাছে শুনে নাও, তোমার ভালো লাগবে এবং তোমারও রচনায় ওই ধরনের রচনা লিখতে ইচ্ছা করবে। এটা যেহেতু মুক্তিযুদ্ধের চেতনা, তাহলে চেতনা নির্ভর হয়ে তোমাকে লিখতে হবে। তাহলে সেই ধরনের কবিতা আমরা সিলেক্ট করব। প্রারম্ভিক কথনে আমরা লিখতে পারি যে সাবাস বাংলাদেশ, অবাক পৃথিবী তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মোড়ে ছারখার তবু মাথা নোয়াবার নয়। তারপরে সুকান্ত ভট্টাচার্য। এখন এই কবিতাটা কেন নিলাম, নিচের ভাষার জন্য। এখান থেকে আমি লেখা শুরু করব যে এই দেশের 7 কোটি বাঙালি ছিল চেতনাময় এবং তারা জ্বলে পুড়ে ছারখার হয়েছে। এদেশের 30 লক্ষ শহীদ হয়েছে এবং 2 লক্ষ বেশি মা বোনের ইজ্জত সম্ভ্রমের বিনিময়ে আমরা যে স্বাধীনতাটা পেয়েছি, এটা সাধারণ কোনো বিষয় নয়। এদেশের আপামর জনতা, এদেশের 7 কোটি মানুষের প্রাণের দাবি ছিল, তাদের সচেতনতা ছিল এই স্বাধীনতা আমাদের প্রজন্মের জন্য লাগবে। এই স্বাধীনতাটি 16ই ডিসেম্বর আমাদের দুয়ারে এসে দাঁড়িয়েছে। যাদের রক্তের, যাদের চেতনার বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা, আমরা তরুণ প্রজন্ম সেই চেতনাকে ধারণ করি, লালন করি এবং সেই চেতনা নিয়ে ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ গড়ার শপথ করি। অর্থাৎ নিজের মতো করে কবিতাটা সুকান্তর নিঃস্ব, এদেশের 7 কোটি মানুষের সচেতনতা, এই যে মুক্তিযুদ্ধের চেতনা থেকে এই স্বাধীনতা আসছে, তাদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা আসছে। এবং তুমি এখানে কানেক্ট করছো কি, যে আমরা তরুণ প্রজন্ম তাদের সেই চেতনাকে ধারণ করি, লালন করি এবং সেই চেতনার উপর নির্ভর করে আমরা ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ করি এবং এই স্বাধীনতা আমরা রক্ষা করার জন্য আমরা এই প্রজন্ম চেতনায় থাকবো। এইরকম করে তুমি জিনিসটাকে কি সাজাতে পারো। আবারও বলি, 14 থেকে 15 পৃষ্ঠা, পারলে 16 পৃষ্ঠা পর্যন্ত তোমাকে যেতে হবে। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে তোমাকে কি করতে হবে, ব্যবধান দিতে হবে। এবং আসল ব্যাপারটা কিচ্ছু না, আসল ব্যাপারটা হচ্ছে তোমার স্টার্টিং। এই স্টার্টিংটাই হচ্ছে মেইন। হ্যাঁ, আর শেষে গিয়ে উপসংহারটা বাবা নিজের মতো করে আবার দিবা এবং ভিতরে অবশ্যই ইংরেজি কোটেশন ব্যবহার করতে পারবা, তথ্য ব্যবহার করবা, প্রত্যেকটা পয়েন্টের ব্যবধান দিয়ে দিবা। ইনশাল্লাহ দেখবা রচনা একটা ভালো নাম্বার তোমাকে দেওয়া হবে। তো এই হচ্ছে প্রবন্ধ রচনা নিয়ে তোমাদের সাথে আলোচনা এবং কথন। এবং আমি নমুনা করেও দেখাই দিলাম এবং হাতে লিখেও দেখালাম, দেখবা যে তোমাদের খাতার ধরনটা ভিন্ন হচ্ছে। এখানে আরো কোশ্চেন থাকে শিক্ষার্থীদের, আমি বলে দিই। এই যে পয়েন্টগুলোর নিচে কি দাগ দিব, অবশ্যই দিবা, অবশ্যই প্রত্যেকটা পয়েন্টে দাগ দিবা। কোলন দেওয়ার পরে তুমি লেখা শুরু করতে পারো, যেহেতু উপরের পয়েন্ট থেকে 2টা পয়েন্ট থেকে তোমার যেন ব্যবধান থাকে, অর্থাৎ একটা পয়েন্ট শেষ হওয়ার পর অ্যাটলিস্ট 1-1.5 লাইন গ্যাপ দিয়ে পরের পয়েন্টটা লিখবা, যেন ওইটা থেকে এটা স্পেস আলাদা করে দেখা যায়। আর পয়েন্টের নিচে অবশ্যই কি করবা, দাগ দিবা প্রত্যেকটা। তো ঠিক আছে, এই রচনা নিয়ে কথা হলো এবং খুব শীঘ্রই তোমাদের নির্মিতি নিয়ে তোমাদের সাথে ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।